আসসালামু আলাইকুম। আজ সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬। আমাদের কাছে প্রথম আলো পত্রিকা রয়েছে এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব যা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাতে আসার মতো বা লেখার মতো। প্রথমে দেখি আজকে একটি বিশেষ বিষয়ে লিখেছে এখানে প্রথম আলো যে ভাষা আন্দোলনের ইতিহাসে ১৯৪৮ সালের ১১ মার্চ একটি তাৎপর্যপূর্ণ দিন। আসলে এই দিনে কী হয়েছিল এ বিষয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমি একটু সংক্ষেপে যদি বলি যে যখন ধীরেন্দ্রনাথ দত্ত একটি রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে উনি রাষ্ট্রভাষার প্রস্তাব দেন, পাকিস্তানের গণপরিষদ যে অধিবেশন বসে, প্রথম অধিবেশন ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারিতে। সে সময় ওনার প্রস্তাবটি ২৫ ফেব্রুয়ারিতে প্রত্যাখ্যান করা হয় এবং একটা ভোটের মাধ্যমে বাতিল হয় এবং বাতিল হওয়ার পরে ২ মার্চ দ্বিতীয়বারের মতো আমাদের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এবং এখানে উল্লেখ করা হচ্ছে যে ১১ মার্চ, এই ১১ মার্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ হয় এবং ওই বিক্ষোভ সমাবেশে পুলিশ নির্যাতন চালায় এবং অনেকে গ্রেফতার করে। একই মাসের ২১ তারিখে রেসকোর্স ময়দানে এবং ২৪ তারিখ কার্জন হলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষার করার ঘোষণা দেন। তখন এই ঘোষণা শুনে ছাত্র জনতা অসন্তোষ প্রকাশ করে। মূলত হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট কীভাবে সৃষ্টি হয়েছে এরই একটা আসলে ঘটনা। এই ১১ মার্চ একটি এই জন্য তাৎপর্যপূর্ণ দিন বলা হয়েছে। যদি আরও বলা হয় যে ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন মোহাম্মদ আলীকে অনুসরণ করে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার বা হিসেবে ঘোষণা দেয়। এর পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি ১৯৫২ সালে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদ ৩১ জানুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ফেব্রুয়ারির ২১ তারিখে ঢাকার বিক্ষোভ করবে বলে ঘোষণা দেয়। এই প্রেক্ষাপট এভাবেই ছিল। যাই হোক, অন্য একটা বিষয় দেখি এখন। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এই সরকারের মেয়াদে নয়। ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তিটা ভেস্তে গেছে বা হয়নি। এখন এখানে একটা বিষয় হচ্ছে বন্দরের কথা বলা আছে। বাংলাদেশের ৩টি বন্দর রয়েছে। বাংলাদেশের। প্রথম হচ্ছে চট্টগ্রাম বন্দর, যা ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। আরেকটি রয়েছে মোংলা বন্দর, ১৯৫৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। আরেকটি রয়েছে পায়রা সমুদ্র বন্দর, এটা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। তো সেই একটা চুক্তি করা হচ্ছিল, সেই চুক্তি আসলে ভেস্তে গেছে এবং এখানে হচ্ছিল যে শ্রমিকদের বিক্ষোভ হয়েছে, বন্ধ ছিল। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ক্ষেত্রেও প্রতিক্রিয়া দেখা গেছে। ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদের প্রতিক্রিয়া এখানে দেখা গেছে। যাই হোক, পোস্টাল ভোট নিয়ে, কোথায় পোস্টাল ভোট দিতে হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোট দিতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি খুঁজতে চান আপনার ভোটার আইডি নম্বর বা কোথায় আসলে ভোট দিবেন, এটার যে অ্যাপসটা রয়েছে সেটা হচ্ছে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এরপরে কি বিষয়ে কথা বলা যায়? নির্বাচন কেন্দ্রিক। আচ্ছা, আমরা একটু ইরান যুক্তরাষ্ট্র যা আলোচনা হলো, এবং এই আলোচনা হয়েছে হচ্ছে শাটল ডিপ্লোমেসির মাধ্যমে, অর্থাৎ একজন মধ্যস্থকারী। এটা বসেছে ওমানের রাজধানী মাস্কাটে। এই আলোচনা হয়েছে, দুই দেশেরই প্রতিনিধি তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা করেছে। তো এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এখানে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আব্বাস নাসির একটা কলাম, ইরান যুক্তরাষ্ট্রের ভালো আলোচনার পরও উত্তেজনা কেন? ভালো আলোচনা বলা হচ্ছে, কিন্তু উত্তেজনা কেমন প্রকার আছে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে একদিকে আলোচনা চলছে, ডোনাল্ড ট্রাম্পও আলোচনাকে ভালো বলছেন, তারপরও দেখা যাচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্র তাদের যে
এয়ারক্রাফটের, তারপরে হচ্ছে মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে তাদের কিছু জাহাজ মোতায়েন করে রাখছে আর কি সেখানে, যাতে যে কোনো সময় হামলা করতে পারে বা ভয় দেখানো আর কি। এদিকে আন্দোলন, এদিকে আবার হয়তো তাদের মধ্যে আলোচনা হচ্ছে, চুক্তি হচ্ছে, তার মধ্যেও কিন্তু এগুলো মানে সামরিক শক্তি প্রদর্শন করে রাখছে তার দিকে, অর্থাৎ চুক্তি মানো বা আমাদের দাবি মানো অথবা এ হও। এভাবে কীভাবে আসলে হয় আমি জানা নাই, হয়তো তাদের শক্তি বেশি তাই এভাবে দেখানোর চেষ্টা করে। এখন তেহরান জানিয়েছে এ ধরনের সামরিক শক্তি প্রদর্শন আলোচনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে না। ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রিভলিউশনারি গার্ড কোরের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ইরানের আঙ্গুল এখনও ট্রিগারের উপরে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে প্রস্তাব দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা হচ্ছে যে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু না করে অঙ্গীকার করতে হবে এবং আঞ্চলিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বা প্রযুক্তি হস্তান্তর না করার প্রতিশ্রুতি দিতে হবে। তবে কোনো পক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। বিস্ময়করভাবে খসড়াটিতে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কী দেবে সে বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। এখানেই মূল বিষয় যে কিছুই আসলে উল্লেখ করা হয়নি। আর একটা বিষয় এখানে দেখতে পারি, সেটা হচ্ছে যে সাবেক পেন্টাগন উপদেষ্টা ও খ্যাতিমান পারমাণবিক বিশেষজ্ঞ উনি থিওডর পোস্টাল বলেন যে ইরান একটি অঘোষিত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ইরানকে বিবেচনা করা উচিত। ইরান যুক্তরাষ্ট্র এই আলোচনার উপর অনেক কিছু নির্ভর করছে। ইসরায়েলের চাপ সত্ত্বেও সব পক্ষই শান্তিপূর্ণ সমাধান কামনা করবে, যদিও ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এমন কিছু চাপ দিচ্ছে যা সে নিজে করতে পারছে না, কারণ তাদের অতিরঞ্জিত হত্যাপ্রবণ সামরিক যন্ত্র মূলত নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করতেই বেশি পারদর্শী। ইরান নিয়ে কি আর কোনো তথ্য দেওয়ার নাই? তো আমরা একটা অন্য বিষয় দেখি। মূল্যস্ফীতির কথা উল্লেখ করতে হবে। বর্তমানে মূল্যস্ফীতি 8% উপরে যদি দেখা হয়, ঠিক এই মুহূর্তে বলা হচ্ছে যে 8.58%। তবে আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী আমাদের অর্থাৎ এখানে উল্লেখ করা আছে যে সেই যে মূল্যস্ফীতির যে শতাংশ রয়েছে সেটা হচ্ছে 8.48, এবং আমাদের বাজেট 2025-26 অনুযায়ী মূল্যস্ফীতির একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5, কিন্তু আদৌ এটা সম্ভব হবে না, কারণ এই মুহূর্তে যদি এটা থাকে, এবং পত্রিকায় এটাই বলা হয়েছে যে এখন যদি 8.58% থাকে, তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এরপরে যে সরকার আসবে তার তো খুব চ্যালেঞ্জ হয়ে যাবে মোকাবেলা করতে, এবং যে লক্ষ্যমাত্রা বলা হয়েছে 6.5 সেটা আনতেও তো অনেক কঠিন হবে, অর্থাৎ মানুষ আরও বেশি চাপে থাকবে, এটাই বোঝা যাচ্ছে আর কি। একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, উদাহরণটা হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে বাজার থেকে পণ্য সেবা কিনতে যদি আপনার খরচ হয় 100 টাকা, 1 বছর পর অর্থাৎ এবছরের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি 8.58% হওয়ার মানে হলো 2026 সালের জানুয়ারি অর্থাৎ 1 বছর পর একই পণ্য ও সেবা কিনতে আপনাকে 108 টাকা 58 পয়সা খরচ করতে হয়েছে। সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে যতটুকু মূল্যস্ফীতি কমানো দরকার ছিল তার কাছাকাছি আনা সম্ভব হয়নি। এক অঙ্কের ঘরে এলেও তা উচ্চ পর্যায়ে এক জায়গায় আটকে আছে। যদিও সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের আগস্ট 24 সালে
মূল্যস্ফীতি ছিল 10.49%। এটা হিউজ, সার্বিকভাবে ছিল, হিউজ ছিল তখন। মোটামুটি কমেছে, কিন্তু আসলে হয়নি। এবং হিসাব করতে গেলে যাই কমুক, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা খুব পিছিয়ে আছি এদিক থেকে। আচ্ছা, ন্যানো ঋণ চালু করবে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংক এটা করবে হচ্ছে জামানতবিহীন ঋণ সুবিধা দিবে, ভালো। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আজ কমতে পারে শুল্ক হার। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হবে। আমরা জানি যে বাংলাদেশের প্রধানত বাংলাদেশ সবসময় 15% শুল্ক তার দিতে হয়। পাশাপাশি হচ্ছে ট্রাম্প আমাদেরকে প্রথমে 37% শুল্ক দিয়েছিল, এরপরে কথাবার্তা বলে 35% নামার পরে দেখা গেল যে বাংলাদেশ কথা বললো, অর্থাৎ আমি তারিখ সহ বলতে পারি এটা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের 2 এপ্রিল 100টি দেশের উপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। তো বাংলাদেশও 37% পায় এর ফলে। পরে 3 মাস পিছাই দেয় এটা, যে তোমাদের শুল্ক এখন দিলাম না, পরে নিব। 3 মাসের মাথায় 7 জুলাই বাংলাদেশের শুল্ক আলোচনার মাধ্যমে 35% নামানো ঘোষণা দেয় ট্রাম্প। আরও দর কষাকষি শুরু হয়। 2 আগস্টে এসে 20% নামে এবং এ হার 7 আগস্ট থেকে কার্যকর হয়। আগে থেকেই বাংলাদেশের পণ্যে ছিল 15% শুল্ক, এখন মিলাই হয়েছে 35%। এখন তারপর আলোচনা হবে যে আরও কমানো যায় কিনা। কমানোর ফলে বাংলাদেশ কি চাচ্ছে? বাংলাদেশ চাচ্ছে হচ্ছে যে আরও 20% কমানো যায় কিনা। তাহলে 35 থেকে যদি 20 কমাই দেওয়া হয়, তাহলে তো সেই আগের জায়গায় পৌঁছে যাবে, সেটাই চাচ্ছে আর কি। অর্থাৎ 15 থাকুক, এভাবে চাচ্ছে। আর কোনো বিষয় দেখি, এখানে আছে ইরান যুক্তরাষ্ট্রের যে কথা বলছিলাম, সেটাই কথা হয়েছে আর কি, যে সংঘাত না সমঝোতার পথে ইরান যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস এটা বিশ্লেষণ করেছে। যেমন ট্রাম্পের ধৈর্য, তেহরানের কৌশল কী হবে। ডোনাল্ড ট্রাম্পের সত্যগুলো নিউ ইয়র্ক টাইমস যেটা বলছে, ডোনাল্ড ট্রাম্পের সত্যগুলো আসলে ইরানকে পুরোপুরি আত্মসমর্পণে বাধ্য করা সামিল। সমরবিদদের মতে সামরিকভাবে পরাজিত না হওয়া পর্যন্ত তেহরানের পক্ষে সত্য মেনে নেওয়া সম্ভব। কী কী সত্যি? যেগুলো বলা হচ্ছে, তোমরা করো, পারমাণবিক চুক্তি করো, তোমরা ইউরেনিয়ামের মজুদ কমাও, এবং বেশি হয়ে গেলে বাইরে পাঠিয়ে দেওয়া লাগবে। এই ধরনের অনেক কথা আছে আর কি এখানে চুক্তি নিয়ে আরেক সময় আমরা আলোচনা করবো। এটা দেখি থাইল্যান্ড নিয়ে কি হয়েছে। থাইল্যান্ড হচ্ছে যে উদীয়মান দেশ। থাইল্যান্ডের 500 সদস্যের পার্লামেন্ট আছে এবং নির্বাচন জয়ের দাবি রক্ষণশীল দলের। থাইল্যান্ডে একই সাথে 2টা বিষয় হচ্ছে, আবার বাংলাদেশের মতোই বা হয়েছে আর কি। একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন। এখন রক্ষণশীল প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল উনি দাবি করেছেন নির্বাচনের জয়। গতকাল রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সংবিধান সংস্করণের প্রশ্নে এদিন গণভোটও হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দলের কার্যালয়ে সাংবাদিকদের উনি বলেছেন আর কি, যে আমরা নির্বাচনে প্রথম স্থান অর্জন করেছি। থাইল্যান্ডের একটু ইতিহাস দেখি আমরা। থাইল্যান্ড অনেকদিন ধরেই 2014 সালে শেষবার সেনা অভ্যুত্থানের পর থাইল্যান্ডে 5 বছর জান্তা শাসন চলে। সে সময় সরকারের রচিত সংবিধান কার্যকর হয়। গতকালের গণভোটে ওই সংবিধান সংস্কারের পক্ষে 60% ভোট পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আচ্ছা, দেখি আমাদের জাপানেও কিছু বিষয় ঘটে গেছে। আগাম নির্বাচনের একটা জয়ের ঘোষণার পথে। জাপানে আগাম সাধারণ নির্বাচনে বড় জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। ওনার দলের নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। উনি কি আসলে জিততে পারেন বা কি একটা আভাস, কি জন্য মানুষ ভোট দিল, বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে যে রক্ষণশীল নেত্রী তাকাইচি কর ছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোটার সমর্থন অর্জন করেছেন। তবে সমালোচকদের মতে এইসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জাপানের ধীরগতি অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।
এর আগের নির্বাচনের তুলনায় অগ্রিম ভোট কম পড়েছে। 1 সপ্তাহ আগে পর্যন্ত 60 লাখ ভোটার অগ্রিম ভোট দিয়েছে। তো জাপানের পার্লামেন্ট রাইট নাম। তো ওদের রক্ষণশীল উনি জিততে পারেন। সানায়ে তাকাইচি, ওনার দলের নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তো এই ছিল আজকের, অনেক বেশি নির্বাচন কেন্দ্রিক আলোচনা হচ্ছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।